মোহনগঞ্জ এডুকেশন পয়েন্ট থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে। সো আমরা এবার শুরু করতে পারি। লেনদেন, প্রথমে আমরা লেনদেন কি এই সম্পর্কে জেনে নিই। আর এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো, যে লেনদেনের ধারণা সম্পর্কে জানতে পারবো, তারপরে লেনদেনের বৈশিষ্ট্য কি, লেনদেন শনাক্তকরণ, হিসাব সমীকরণের ধারণা, এই বিষয়গুলো এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো। প্রথমে আমরা দেখে নিই লেনদেন সম্পর্কে। আসলে দৈনন্দিন জীবনে লেনদেন কথাটার সাথে আমরা অনেক জড়িত। আমরা প্রায় ইউজ করে থাকি লেনদেন কথাটি, যে তার সাথে আমার এই ব্যাপারে একটা লেনদেন আছে, তার ব্যাপারে এই ব্যাপারে একটা লেনদেন আছে। ব্যবসায়ের ক্ষেত্রে এই লেনদেন কথাটা ব্যাপক প্রচলিত, আর এটা গুরুত্ব অপরিসীম। সো লেনদেন মানে কি? লেনদেন কথাটার দ্বারাই আমরা বুঝতে পারি আদান প্রদান, কোনো কিছু দেওয়া নেওয়া, অর্থাৎ গিভ অ্যান্ড টেক, যেটা ইংলিশে বলে গিভ অ্যান্ড টেক। সো লেনদেনের এখন সংজ্ঞাটা আমরা জানি যে অর্থের আদান প্রদান করা, অর্থের অঙ্কে আদান প্রদান, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন ঘটনা বা সেবার দ্বারা যদি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তাহলে ওই ঘটনাকেই লেনদেন বলে। সো লেনদেন এই সংজ্ঞাটার মাধ্যমে আমরা কি শিখতে পারলাম, যে ব্যবসার দৈনন্দিন জীবনে অনেক ঘটনাই ঘটতে পারে, কিন্তু সব ঘটনা কিন্তু লেনদেন হবে না। একমাত্র লেনদেনের বৈশিষ্ট্য যেসব ঘটনার মধ্যে আছে সেগুলিই লেনদেন হবে। সো এখন আমরা লেনদেনের বৈশিষ্ট্য কি আসলে ওইটা জেনে নিই। লেনদেন হইতে হইলে, সো এর আগে আমরা জানি যে লেনদেন মূলত দুই প্রকার। একটা হলো ইন্টারনাল লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন, আর একটা হলো বাহ্যিক লেনদেন। সো অভ্যন্তরীণ লেনদেনটা কি? অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যে লেনদেনগুলো হয় এটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, আর ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরে যেই লেনদেনগুলো ঘটে অন্য প্রতিষ্ঠানের সাথে, অন্য ব্যক্তির সাথে, এগুলো হচ্ছে বাহ্যিক লেনদেন। সো লেনদেনের বৈশিষ্ট্যগুলো আমরা আগে জেনে নিই। এক হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেনের ফার্স্ট বৈশিষ্ট্যই হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ যেই ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অনলি সেটাই লেনদেন হবে। যেমন ব্যবসার জন্য 10,000 টাকা দিয়ে একটা কম্পিউটার ক্রয় করা হলো। সো এখানে এটা একটা ঘটনা, এই ঘটনাটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, 10,000 টাকা। সো এটা একটা লেনদেন। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, ভেরি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। লেনদেন হতে হলে, কোনো ঘটনাকে লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে। কিসের আর্থিক অবস্থা? ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে। যদি ব্যবসা না হয় তাহলে ওইটা লেনদেন হবে না, যদিও ঘটনাটা খুব তাৎপর্যপূর্ণ হয়। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি যে ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু। ব্যবসায়ের ম্যানেজার একটা খুবই গুরুত্ব, কিন্তু ব্যবসায় ম্যানেজারের খুব প্রভাব পড়ে নাই। সো এটাকে আমরা লেনদেন বলতে পারবো না। সুতরাং লেনদেন হতে হলে অবশ্যই ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, অর্থাৎ ব্যবসার কোনো সম্পদ কমবে না হয়, দায় বাড়বে না হয়, মালিকানা সত্ত্ব বাড়বে, অর্থাৎ হিসাবের উপর প্রভাব পড়তে হবে, তাহলে এটাকে লেনদেন। আরেকটা বিষয় হচ্ছে লেনদেনের দ্বৈত সত্তা। দ্বৈত মানে দুই, অর্থাৎ লেনদেন হতে হলে দুইটা পক্ষ থাকতে হবে। সো লেনদেন তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি, লেনদেন হইতে হলে দুইটা পক্ষ লাগবে, একা একা তো কোনো লেনদেন হয় না, নিজের সাথে নিজের তো কোনো লেনদেন হয় না। সো লেনদেন হতে হলে দুইটা পক্ষ থাকতে হবে মিনিমাম, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আর এক পক্ষ সুবিধা প্রদান করবে। সো এটাকে বলা হয় লেনদেনের দ্বৈত সত্তা। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। প্রত্যেকটা লেনদেনই স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, অর্থাৎ একটা লেনদেন আরেকটা লেনদেনের থেকে আলাদা। যেমন আমরা একটা উদাহরণ দিই, বাকিতে 5,000 টাকা পণ্য বিক্রয় করা হলো, ঠিক 7 দিন পরে ওই টাকাটা আদায় করা হলো। এখানে দুইটা ঘটনা, যদিও দুইটা ঘটনা একটার সাথে আরেকটা রিলেটেড, কিন্তু দুইটা ঘটনা এক নয়, একটা থেকে আরেকটা পৃথক। অর্থাৎ লেনদেন অলওয়েজ স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, অর্থাৎ একটা লেনদেনের সাথে আরেকটা লেনদেন কখনো মিলবে না। সমীকরণের উপর প্রভাব। হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত একটা সমীকরণ আছে, অর্থাৎ হিসাব সমীকরণ A = L + OE।
এই এতে হলো অ্যাসেট, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ হিসাব সমীকরণের উপাদানগুলো আছে, অবশ্যই এই উপাদানগুলোর উপর প্রভাব ফেলতে হবে। সম্পদ কমবে, না হয় সম্পদ বাড়বে, হয় দায় বাড়বে, না হয় দায় কমবে, অর্থাৎ একটা না একটা প্রভাব পড়বে, তাহলে এটা লেনদেন হবে। সো আমরা এখন আশা করি লেনদেন সম্পর্কে সবাই ক্লিয়ার। তো লেনদেন, ইন্টারনাল লেনদেনের আমরা একটা উদাহরণ দিই। ইন্টারনাল ট্রানজ্যাকশন, আর লেনদেনের ইংরেজি হচ্ছে ট্রানজ্যাকশন, লেনদেন। তো অভ্যন্তরীণ লেনদেন একটা উদাহরণ কি হইতে পারে, যেমন আমি ব্যবসা অবচয়ের জন্য একটা তহবিল সৃষ্টি করলাম, অবচয়ের অর্থটা অবচয় তহবিলে স্থানান্তর করলাম। সো এটার ফলেও কিন্তু ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু এই ঘটনা কি ব্যবসায়ের মধ্যেই সীমাবদ্ধ, এই টাকাটা বাইরে কোথাও যায় নাই। সো এটা হলো ইন্টারনাল, অর্থাৎ অভ্যন্তরীণ লেনদেন। এটা কোনো কোম্পানি, এই প্রতিষ্ঠান থেকে কিংবা অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নিলাম, তো ব্যাংক একটা আলাদা প্রতিষ্ঠান, এটা প্রতিষ্ঠানের বাইরে হয়েছে লেনদেনটা, সো এটা বাহ্যিক লেনদেন। সো লেনদেন সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন হচ্ছে হিসাব সমীকরণ। আমি আগেই বলছি যে হিসাব, ব্যবসায়ের সম্পদ অলওয়েজ, যে সম্পদ আছে এই সম্পদ সমান সমান কি হবে, ব্যবসায় যত প্রকার দায় এবং মালিকানা সত্ত্ব আছে দুইটা সমান হতে হবে। কি, যে সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্ত্ব। আর যেই সমীকরণের মাধ্যমে এই সম্পদ ইকুয়াল টু দায় যুগ মালিকানা সত্ত্ব প্রমাণ করা হয় তাকেই বলা হয় হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণে মৌলিক হিসাব সমীকরণ কোনটা, সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্ত্ব, এটাকে বলা হয় অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স লাইবিলিটিস প্লাস ইকুইটি। অর্থাৎ সংক্ষেপে আমরা যেটা বলি এ ইকুয়াল টু এল প্লাস ই। এখানে আসলে এখন সম্পদ বলতে আমরা কি বুঝি একটু আলোচনা করি। সম্পদ বলতে বুঝি আমরা যে দৃশ্যমান বা অদৃশ্যমান বস্তুকে বোঝায়, যা ভবিষ্যতে সুবিধা প্রদান করবে এবং উপযোগ সৃষ্টিতে সহায়তা করবে, ওইটাই হলো সম্পদ। আর একটা ব্যবসায় কি কি সম্পদ থাকতে পারে, ফার্স্টলি তাকে নগদ, আসবাবপত্র, দালান কোঠা, তারপরে বিল্ডিং, এগুলো হলো সম্পদ। আরও অনেক ধরনের সম্পদ আছে, এগুলো হলো দৃশ্যমান সম্পদ। এখন অদৃশ্যমান সম্পদ কোনগুলো, অনেক প্রকার অদৃশ্যমান সম্পদ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গুডউইল, অর্থাৎ সুনাম। সুনাম ব্যবসায়ের হচ্ছে অদৃশ্য, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পদ। তো সম্পদ আমরা কি বুঝতে পারছি ইনশাল্লাহ। সম্পদ হচ্ছে যেগুলো ব্যবসায়ের অধিকারে থাকে এবং এগুলা কি করা হয়, আয় সৃষ্টিতে সহায়তা করে, উপযোগ সৃষ্টিতে সহায়তা করে, এগুলো হচ্ছে সম্পদ। এরপরে আমরা স্বত্বাধিকার কি, স্বত্বাধিকার কি এটা জানি, মালিকের উপর, অর্থাৎ ব্যবসায়ের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে সম্পদ, স্বত্বাধিকার। স্বত্বাধিকার, ব্যবসায়ের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে স্বত্বাধিকার। এই তৃতীয় পক্ষটা, এখন এই স্বত্বাধিকার আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আর একটা হচ্ছে ইন্টারনাল ইকুইটি, অন্তদায়ী। সো এক্সটার্নাল ইকুইটি কোনটা, আমরা জানি যে মালিক ছাড়া, আমরা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে জানি যে মালিক, যদিও ব্যবসাটা মালিকের, কিন্তু ব্যবসা এবং মালিক সম্পূর্ণ আলাদা। মালিক যদি ব্যবসায় কোনো কিছু দেয় ওইটাও হিসাব রাখা হয় আলাদাভাবে, মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নেয় ওইটাও আলাদাভাবে হিসাব রাখা হয়। মালিক যদি ব্যবসায় কোনো দেয় আমরা মূলধন নামে লিপিবদ্ধ করি, আর যদি কোনো কিছু নেয় তাহলে ওইটা উত্তোলন নামে হিসাব রাখি। সো মালিক এবং ব্যবসাকে কখনো এক চোখে দেখা যাবে না, দুইটা আলাদা। মালিক ব্যবসায়ের জন্য এক ধরনের দায়, মালিক ব্যবসার জন্য এক ধরনের দায়, আর ওই দায়টাই হচ্ছে ইন্টারনাল লাইবিলিটিস, অর্থাৎ আন্তঃদায়। ব্যবসায়ের উপর মালিকের যে দাবি এটাই হলো আন্তঃদায়, এটাই মালিকানা সত্ত্ব। আর বহিদায় কোনটা, মালিক ব্যতীত ব্যবসায়ের উপর তৃতীয় পক্ষের যে দায়, ওইটাকে দাবি, ওইটাকে বলা হয় এক্সটার্নাল লাইবিলিটিস। সো এখন আর এই এ ইকুয়াল টু এল প্লাস ই এটা এখন ইউজ হয় না, এটা একটু পরিবর্তন হয়, সর্বজন স্বীকৃত একটা হিসাব মৌলিক সমীকরণ ইউজ করা হয়,
সেটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্ত্ব। তো এখানে এল বলতে আমরা বুঝবো কি যে এক্সটার্নাল ইন্টারনাল লাইবিলিটিস অন্তদায়। কি বুঝলাম যে ব্যবসায়ের উপর মালিক ব্যতীত তৃতীয় পক্ষের দাবি হলো দায়ী। আর যেমন পাওনাদার আছে, ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংক ঋণ আছে, এগুলো হলো কি এক্সটার্নাল লাইবিলিটিস। আর ইন্টারনাল লাইবিলিটিস কি, মালিক যেমন মুনাফা হইলে মালিক মূলত কিসের জন্য, মুনাফার আশায় ব্যবসা করে। তো ব্যবসায় যদি মুনাফা হয়, এটার উপরে মালিকের অবশ্যই একটা অধিকার আছে, আর এই অধিকারটাই হলো মালিকের দাবি, যেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। এখন আমরা তো হিসাব সমীকরণের মৌলিক সমীকরণটা নিয়ে আলোচনা করলাম, কিন্তু এটার একটা বর্ধিত রূপ আছে, ঠিক আছে। সো আমরা এখন ওইটা দেখি। হিসাব সমীকরণের মৌলিকটা হচ্ছে কি এ ইকুয়াল টু এল প্লাস ওই। আর এই ওইটা অর্থাৎ ওনার্স ইকুইটিটা বিভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয়। যেমন ব্যবসায় যদি বিক্রয় করা হয়, লাভ হয়, লাভ হইলে কি হয়, মালিকানা সত্ত্ব বাড়ে। লাভ হইলে কি হয়, মালিকানা সত্ত্ব বাড়ে। অর্থাৎ ব্যবসায় যদি কোনো কারণে আয় হয় অর্থাৎ লাভ হয়, তখন ওই উপাদানটা চেঞ্জ হয়। এই জন্য এটার, আর যেমন ব্যয় হইল, কোনো কিছু খরচ করা হইল, তখনও কিন্তু এই উপাদানটা চেঞ্জ হয়, মালিকানা সত্ত্বটা কমে। আবার কি করলো, মালিক ড্রয়িংস উত্তোলন করলো কিন্তু এই মালিকানা সত্ত্বটা কমে। অর্থাৎ মালিকানা সত্ত্বটা কয়েকটা উপাদান দ্বারা প্রভাবিত হয়। এই জন্য হিসাব সমীকরণটার বর্ধিত একটা রূপ করা হয়েছে। বর্ধিত রূপটা আমরা কি দেখি, এ ইকুয়াল টু এল প্লাস, এ আর এল ঠিক আছে, কিন্তু ওই এর বর্ধিত রূপটা কি, সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। এখন আমরা এগুলোর ফুল মিনিং জানি। সি হলো ক্যাপিটাল, মূলধন, অর্থাৎ মালিক যদি ব্যবসায় কোনো কিছু বিনিয়োগ করে ওটাকে আমরা মূলধন বলি। মূলধন হলে অবশ্যই মালিকের দাবি বাড়ে, এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তখন। আর একটা হলো আয়, ব্যবসা করে মুনাফা হয়েছে, লাভ হয়েছে এত টাকা, অবশ্যই লাভের উপর মালিকের একটা দাবি আছে, এটার ফলে কি হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে এক্সপেন্স, ব্যবসা তো অনেক ধরনের খরচ হয়, যেমন বেতন প্রদান, ক্রয়, বিজ্ঞাপন, এই খরচ হইলে কি হয়, মালিকানা সত্ত্ব কমে যায়, তখন এই জন্য এটাকে কি হয়, মাইনাস করা হয়েছে। আরেকটা হচ্ছে ড্রয়িংস, মালিক ব্যবসা করছে, অবশ্যই নিজের প্রয়োজনে সে টাকা নিতে পারবে, ওটাকে বলা হয় উত্তোলন। মালিক যদি ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে যায়, ওটাকে বলা হয় ড্রয়িংস, উত্তোলন। আর উত্তোলন করলে কি হয়, তার মালিকানা সত্ত্ব কমে যায়। এই জন্য এটা মালিকানার সত্ত্ব যে প্রভাব, মালিকানার সত্ত্বের উপর যে উপাদানগুলো প্রভাব ফেলে, এই জন্য এটাকে একটা বর্ধিত সমীকরণ দেওয়া হয়েছে। সো এখন আমরা বলতে পারি যে মালিকানার উপাদান কি কি, মালিকানার সত্ত্ব বৃদ্ধিকারী উপাদান হচ্ছে দুইটা, একটা হলো মূলধন আর একটা হচ্ছে কি আয়। আর হ্রাসকারী উপাদান কি, হ্রাসকারী উপাদানও হচ্ছে দুইটা, একটা হলো ব্যয় আর একটা হলো উত্তোলন। আশা করি মালিকানা এই হিসাব সমীকরণ বর্ধিত রূপটা আমাদের ক্লিয়ার হয়েছে। সো আমরা এখন প্রমাণ করব যে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্ত্ব, ওইটা আমরা আসলে একটু প্রমাণ করে দেখব। এখানে একটা আমরা উদাহরণ দিলাম যে অ্যাসেট হচ্ছে 90,000, লাইবিলিটিস 50,000, তাহলে ওনার সিকিউরিটিটা কত হবে, এরকম অবজেক্টিভ কিন্তু থাকতে পারে। সো আমরা প্রমাণ করি, এ ইকুয়াল টু এল প্লাস ওই যদি হয়, তাহলে অ্যাসেট কত আছে 90,000, তাহলে দুইটা মিলে কত হবে, 90,000 হবে। অবভিয়াসলি দুইটা মিলে, কারণ কি আমরা জানি যে সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্ত্ব। সম্পদ যেহেতু 90,000 আছে, অবশ্যই মালিকানা সত্ত্ব এবং এই দায় দুইটা মিলে 90,000 হবে। তো এর মধ্যে একটা আমরা জানি যে কত, এই দায় হচ্ছে 50,000, তাহলে মালিকানা সত্ত্বটা কত হবে, 40,000 হবে। সো প্রমাণ হইল যে সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্ত্ব। এইভাবে যদি অবজেক্টিভ আসে, ওনার সিকিউরিটি বের করো, অথবা এটা দেওয়া দিল অ্যাসেট বের করো, লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি দুইটা দেওয়া আছে, তাহলে অ্যাসেটটা আমরা কেমনে বের করব,
দুটা যোগ করলে তো অ্যাসেটের সমান হয়ে যাবে। এইভাবে আমাদের করতে হবে অঙ্কগুলো। এরপরে পরীক্ষায় যেটা আসে আমরা যে লেনদেন শনাক্তকরণ আসে পরীক্ষায় অঙ্কে। সো লেনদেন শনাক্তকরণের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক বা সমীকরণ পদ্ধতি। আমরা কিভাবে লেনদেন শনাক্ত করব আমরা একটু দেখে নিই। আমরা এদিকে মনে মনে একটা ট্রানজ্যাকশন ধরে নিলাম যে 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ওইটা লেনদেন কিনা ওইটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমত আমরা লেনদেনের বৈশিষ্ট্য অনুসারে আমরা দেখব এটা। সো এটা আমরা বলতে পারবো পূর্বে আলোচনা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য 10,000 টাকা। 2 হলো ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন হয়েছে? যে 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, তাহলে ব্যবসায় নগদ বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাইছে। সো এটা লেনদেন। তো আমরা কি করব, চকটা কীরকম হবে, তারিখ, এরপরে লেনদেন কি না, এরপর কারণ সহ ব্যাখ্যা, এভাবে চকটা করতে হবে। সো আমরা কি এটা লেনদেনটা দেখেই আমরা বুঝতে পারবো। লেনদেনের বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে লেনদেনটা দেখে আমরা বুঝতে পারবো এটা কি লেনদেন কি না। তো আমরা কি পেলাম যে এটা লেনদেন। তখন ব্যাখ্যাটা কি দিব, বইয়ে কিন্তু অনেক বড় করে দেওয়া। সো আমি সহজভাবে এটা দিতেছি। সব ঘটনা সনাতন পদ্ধতিতে যদি আসে তাহলে এই কথাটা দিলেই হবে যে কি সব লেনদেনের ক্ষেত্রে সেম ব্যাখ্যা। যত প্রকার লেনদেন থাকে, বিক্রয়, ক্রয়, বেতন, যত প্রকার লেনদেন আছে সব লেনদেনের জন্য আমরা এক ব্যাখ্যা দিতে পারবো। তো ব্যাখ্যাটা কি, চিহ্নিত করতে হবে লেনদেন কি না। সো আমরা চিহ্নিত করলাম এটা লেনদেন। তো এখন ব্যাখ্যাটা কি দিব, যে ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং এর ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। জাস্ট ওইটুকু বললেই হবে। যে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। সো আমরা এটা একটা দেখি, 10,000 টাকা, 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। সো এটা আমরা যদি চিন্তা করি তাহলে 10,000 টাকা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, একটা বৈশিষ্ট্য মিলে গেছে। কিন্তু একটু চিন্তা করে দেখি আমরা যে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করছে, ফরমাইশ দেওয়া হয়েছে, কিন্তু এখনও কিন্তু পণ্য ক্রয় করা হয় নাই। এটা ব্যবসায় কোনো চেঞ্জ হয় না, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। সো এটা লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, সুতরাং এটা লেনদেন নয়। সো আমরা কি দিব, যে লেনদেন নয়। তাহলে ব্যাখ্যাটা কি হবে, পরিবর্তন ঘটেনি। যদি বলে যে সনাতন পদ্ধতিতে লেনদেন কি না যাচাই করো, তাহলে লেনদেনের জন্য এই ব্যাখ্যাটা আর লেনদেন নয়ের জন্য এই ব্যাখ্যাটা জাস্ট এনাফ। আর এত কিছু বই কিন্তু এত বিস্তারিত লেখা আছে, কিন্তু এত কিছু লেখার দরকার নেই, এটা দিলে এনাফ। সো এখন আমরা যে সমীকরণ পদ্ধতিতে লেনদেন কি না ওইটা জানবো। মূলত পরীক্ষায় আসে সমীকরণ পদ্ধতি, যেটাকে আধুনিক পদ্ধতি বলা হয়। সো সমীকরণ তো আমরা আগে আলোচনা করছি, A=L+C, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই ঘটনাটার ফলে অর্থাৎ লেনদেনটার ফলে হিসাব সমীকরণের কি কি উপাদান প্রভাব ফেলে সেটা সম্পর্কে জানব। এখন আমরা একটা উদাহরণ দিই। সমীকরণ পদ্ধতিতে চকটা সেম ওইটার মতোই হবে, সনাতন পদ্ধতির মতোই হবে। প্রথমে তারিখ, তারপর লেনদেন কি না, তারপর কারণ সহ ব্যাখ্যা, কিন্তু ব্যাখ্যাটা একটু ডিফারেন্স হবে। সো আমরা একটা ট্রানজ্যাকশন দেখি।
ধারে 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। যদি আমরা সমীকরণ পদ্ধতিতে করতে চাই তাহলে আমাদের প্রথমে দুইটা পক্ষ নির্ণয় করতে হবে। এখানে কয়টা দুইটা পক্ষ কি কি? একটা কি কি ধারে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তাহলে কি একটা পক্ষ হচ্ছে আসবাবপত্র, আসবাবপত্র। আরেকটা কি কেমনে ক্রয় করছি? নগদে না ধারে না চেকে? ধারে ক্রয় করে, ধারে ক্রয় করলে কি হয়? প্রদেয় হিসাব হয়, প্রদেয় বা পাওনাদার, প্রদেয় হিসাব। তারপর যেটা করতে হবে যে আসবাবপত্র হিসাব সমীকরণের কোন উপাদান, অর্থাৎ এটা সম্পদ, দায় না মালিকানা সত্ত্ব। সো আমরা জানি আসবাবপত্র এটা একটা সম্পদ, আসবাবপত্র সম্পদ। আর প্রদেয় হিসাব অর্থাৎ পাওনাদার, পাওনাদার কি? তাহলে এটা হচ্ছে কি? দায়, অর্থাৎ এ এবং এল। এখন যেটা করতে হবে যে এটা কি সম্পদ, সম্পদ বাড়ছে না কমছে, দায় বাড়ছে না কমছে, বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। সো আমরা এখান থেকে আসবাবপত্র, ব্যবসার জন্য যদি আমরা আসবাবপত্র ক্রয় করি তাহলে ব্যবসায় আসবাবপত্র কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? অবভিয়াসলি বৃদ্ধি পাবে। আর কেমনে আমরা ক্রয় করছি? যে ধারে, ধারে ক্রয় করার ফলে অবশ্য দায়ও বৃদ্ধি পেয়েছে। সো আমরা কি বলতে পারি যে সম্পদও বৃদ্ধি পেয়েছে, দায়ও বৃদ্ধি পেয়েছে। তো আমরা এখন ব্যাখ্যাটা কি দিব? ব্যাখ্যাটা দিতে হবে যে ঘটনাটির ফলে এ ইকুয়াল টু এল প্লাস ওই হিসাব সমীকরণের কি কি উপাদান বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে? যে এ এবং এল উপাদান বৃদ্ধি পেয়েছে। যদি এখানে অন্য উপাদান বৃদ্ধি পাইতো, এ এবং মালিকানা এ এবং ও ই উপাদান বৃদ্ধি, ঠিক প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে এরকম সেম কালি যে উপাদানটা বৃদ্ধি পাবে ওইটা এখানে উল্লেখ করব। যদি এখানে এ না হয়ে এল হইতো, এল উপাদান লিখতাম বৃদ্ধি পেয়েছে। যদি বলতাম যে ওই বৃদ্ধি পেয়েছে তাহলে ওই। তো এরকম আরেকটা আমরা যদি লেনদেন দেই, যেমন বেতন প্রদান 10,000 টাকা, বেতন প্রদান 10,000 টাকা। তাহলে এখানে আগে দুইটা পক্ষ নির্ণয় করে ফেলি। একটা হচ্ছে বেতন আর একটা হচ্ছে কি বেতন দেওয়া হয়েছে। তাহলে তার মানে কি বেতনটা কি ব্যয়, প্রতিষ্ঠানের জন্য এটা একটা কি ব্যয়। তাহলে ব্যয়টা আমরা কি দায়ের মধ্যে পড়বে না মালিকানা সত্ত্বের মধ্যে পড়বে? মালিকানা সত্ত্বের মধ্যে পড়বে। ওই তাহলে ওই উপাদান কি হয়েছে? ওই উপাদান প্রভাবিত হয়েছে। আর নগদটা কি? নগদটা হচ্ছে সম্পদ, তাহলে এ। এখন চিন্তা করতে হবে যে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে। তাহলে দেখি আমরা বেতন হইলে কি হয়, খরচ হইলে মালিকানা সত্ত্ব কমে। আর এদিকে কি হয়েছে যে নগদে আমরা বেতন প্রদান করছি, নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেছে, তাহলে এটা কি সম্পদ কমছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। এ এবং ওই উপাদান হ্রাস পেয়েছে। তাহলে এখানে ব্যাখ্যাটা দেওয়ার সময় কি কি দিব? যে ঘটনাটির ফলে এ ইকুয়াল টু এল প্লাস ওই হিসাব সমীকরণের এ উপাদান হ্রাস পেয়েছে এবং ওই উপাদানও হ্রাস পেয়েছে, দুইটাই হ্রাস পেয়েছে। আর যদি লেনদেন না হয়, যেমন আমি একটা উদাহরণ দিলাম যে ব্যবসায় মালিক ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করেন। মালিক ব্যক্তিগত প্রয়োজনে সে কোনো কিছু ক্রয় করছে, তাহলে এটা কি আমরা ব্যবসার মধ্যে কাউন্ট করব? প্রশ্নই আসে না। তাহলে এটা লেনদেন নয়। লেনদেন নয় যেহেতু, তাহলে লেনদেন নয় ওইটা কেমনি ব্যাখ্যা দিব? সনাতন পদ্ধতিতে তো একভাবে দিলাম, এখন সমীকরণ পদ্ধতিতে কিভাবে দিব? এটা সহজ, যে ঘটনাটির ফলে এ ইকুয়াল টু এল প্লাস ওই হিসাব সমীকরণে কোনো উপাদান পরিবর্তন হয়নি, জাস্ট ওইটুকুই। সো আমরা যদি এটা ফলো করি ইনশাল্লাহ যে লেনদেন শনাক্ত করতে আর কোনো ঝামেলা হবে না। এখন আরেকটা যেটা আসে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ করো। ক নাম্বারে দিল যে লেনদেন কি না শনাক্ত করো। এখান থেকে আমরা এক বড় জোর দুইটা থাকবে, লেনদেন নয় এরকম। 2 নাম্বারে দিল যে লেনদেন কি না কারণ সহ সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো, এটা দিলাম। 3 নাম্বারে দিল যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, বিবরণী চোখে লেনদেনের প্রভাব দেখাও। এই তো একটা সৃজনশীল হয়ে গেল। সো আমরা এখন দেখব যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা কি।
ওইটা করতে হলে আমাদের কি করতে হবে, বিবরণী চক করতে হবে। সো বিবরণী চকটা করার আগে আমরা প্রথমেই দেখবো যে ডাকটা আছে ওই ডাকটার মধ্যে কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে এবং মালিকানা সত্ত্ব কি কি আছে। মালিকানা সত্ত্ব আমাদের দেখার দরকার নাই, মালিকানা সত্ত্ব তো সাইড দিয়ে এই মূলধন, আয়, ব্যয়, উত্তোলন এইগুলো যদি থাকে মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। কিন্তু দেখতে হবে আমাদের গড় করার সুবিধার্থে আগেই গড় করলে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যাবে। সো আমরা আগে দেখব কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে। তাহলে আমরা প্রথম লেনদেনটা দেখি। 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো এখানে একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে মূলধন। তাহলে নগদ একটা সম্পদ আমরা পাইলাম। 2 নম্বরে ট্রানজ্যাকশনটা কি, যে ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলে এখানে দুইটা পক্ষ কি, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে নগদ। তো নগদ তো আমরা লিখলামই, তাহলে আর ব্যাংকটা কি সম্পদ, ব্যাংক অলওয়েজ সম্পদ। তাহলে ব্যাংক আর একটা সম্পদ পাইলাম। আর 3 নম্বর বলছে কি যে ধারে পণ্য ক্রয় করা হলো। তাহলে ধারে পণ্য ক্রয় করা হলে দুইটা পক্ষ, একটা হচ্ছে ক্রয়টা যাবে মালিকানা সত্ত্বের মধ্যে, আর ধারে প্রদেয় হিসাব একটা দায় আমরা পাইলাম, প্রদেয় হিসাব। এরপরে হচ্ছে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় করলে কি হয়, দুইটা পক্ষ কি, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে বিক্রয়। বিক্রয়টা চলে যাবে মালিকানা সত্ত্বের মধ্যে, আর নগদ তো আমরা একটা সম্পদ আসি। আর এক সম্পদ দুইবার লেখার কোনো মানে নাই, এটা দুইবার লিখতে হয় না, একবার লিখলেই হয়। এরপরে হচ্ছে পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে পরিশোধ করা হলে কি, দুইটা পক্ষ, একটা হচ্ছে পাওনাদার আর একটা হচ্ছে নগদ। দুইটাই আমরা উল্লেখ করছি, একটা কমে যাবে, দুইটাই কমে যাবে। আর একটা হচ্ছে কর্মচারীর বেতন প্রদান। বেতন প্রদানের দুইটা পক্ষ কি, একটা হচ্ছে বেতন আর একটা হচ্ছে নগদ। বেতনটা যাবে মালিকানা সত্ত্বের মধ্যে আর নগদটা তো নগদ আমরা উল্লেখ করছি। তাহলে আমরা সম্পদ কয়টা পাইছি, দুইটা, এক ব্যাংক আর নগদ, আর দায় পাইছি একটা। এখন গড়টা করতে আমাদের সুবিধা হবে। গড়টা কীভাবে করবো, এখানে দিতে হবে প্রতিষ্ঠানের নাম দিতে হবে, প্রতিষ্ঠানের নাম। এরপরে দিতে হবে বিবরণী চক, বিবরণী চক। এরপরে 2000 যে সালটা উল্লেখ দেওয়া থাকবে 2020 সালের জানুয়ারি মাসের জন্য, জানুয়ারি মাসের জন্য। সো আমরা এখন গড়টা করব চকটা। প্রথমে আমরা কি দিতে হবে, তারিখের গড় দিতে হবে, তারিখ। এরপর একটা ব্যালেন্সের জন্য একটা গড় হবে উদ্ধৃত, যেটাকে বলা হয়। আর একটা হবে মন্তব্যের জন্য। এখন আমরা যে সম্পদের সাইজ যদি বড় হয়, সম্পদ যদি 4টা হয়, তাহলে সম্পদের সাইজটা একটু বেশি রাখতে হবে। যদি সমান সমান হয় তাহলে সমান সমান দিতে হবে। এই সমস্যাটা যাতে না হয়, এই জন্য আগে আমরা কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে, এগুলো আমরা সিলেক্ট করে নিব। তাহলে আমাদের গড় করতে আর কোনো অসুবিধা হবে না। সো আমরা গড়টা করে নিই। এই যে আমরা দিলাম প্রথমে তারিখ, উদ্ধৃত, এ অর্থাৎ সম্পদ সমান এল প্লাস ও ই, মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তাহলে এখন সম্পদ কয়টা, দুইটা, তাহলে দুইটা গড় হবে সম্পদের। দায় কয়টা, একটা। দায় যদি দুইটা থাকতো তাহলে দুইটা গড় করতাম, 3টা থাকলে 3টা গড় করতাম, একটা যেহেতু একটা। তো এখানে কি, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে ব্যাংক। আর লাইবিলিটিস কি, দায় হচ্ছে একটা প্রদেয় হিসাব, আর মালিকানার সত্ত্ব তো একটা, আর মন্তব্য। সো আমরা এখন প্রথম ট্রানজ্যাকশনটা দেখি। কি 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এটা কি, দুইটা পক্ষকে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে মূলধন। তাহলে আমরা লিখি 2020 জানুয়ারি 1।
কত নগদ 5 লাখ টাকা। আর মূলধনটা কোথায় যাবে? মালিকানা সত্ত্বের মধ্যে যাবে 5 লাখ। 5 লাখ। এখন আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পরপরই আমাদের ব্যালেন্স নির্ণয় করতে হবে। প্রথমটা যেহেতু, তাহলে ওইটারও ব্যালেন্স নির্ণয় করতে হবে। আর ওইটার মন্তব্যটা কী হবে? যে মূলধন আনয়ন, অর্থাৎ মালিক ব্যবসায় মূলধন বিনিয়োগ করছে। মূলধন মন্তব্য এই বাধ্যতামূলক নয়, দিলেও হবে না দিলেও হবে, দিলে ভালো। মূলধন আনয়ন, মূলধন আনয়ন। সো এটা যদি আমরা ব্যালেন্স নির্ণয় করি, উদ্ধৃত নির্ণয় করি, 5 লাখ 5 লাখই, 5 লাখ 5 লাখ। এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সময় এই পক্ষ আর ওই পক্ষ সমান হবে, অর্থাৎ সম্পদের সাইড এবং দায় এবং মালিকানা পক্ষের সাইড অলওয়েজ সমান হবে। এইটা প্রমাণ করার জন্য এই বিবরণী চক। এরপরে আমরা জানুয়ারির পরে 20 তারিখ দিলাম, ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে এটা দুইটা পক্ষ, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে নগদ। তাহলে সুবিধা গ্রহণ করছে কোন পক্ষ? ব্যাংক। আর আমরা জানি যে সুবিধা গ্রহণকারী হিসাব কি হয়? ডেবিট। তাহলে কি একটা হচ্ছে ব্যাংক, তাহলে পাইছে কোনটা? ব্যাংকে টাকা গেছে, তাহলে ওইটা ব্যাংকের ঘরে কত? 50,000 টাকা। 50,000 টাকা করে দেখি, 4,45,000 আর 50,000 কত? 50,000 কত? 5 লাখ। এদিকে 5 লাখ সমান হয়েছে, কিন্তু ওইটা এক পক্ষ শুধু পরিবর্তন হয়েছে। এই হিসাব সমীকরণের পরিবর্তনটা দুই রকমের হয়। যদি এক পক্ষ পরিবর্তন হয় তখন ওইটাকে বলা হয় কাঠামোগত পরিবর্তন। ভেরি ইম্পর্টেন্ট কথা, ওইটা বইয়ে নাই। কি বললাম? যে হিসাব সমীকরণে যদি দুইটা পক্ষই যদি পরিবর্তন হয়। হ্যাঁ, আমরা একটু দুঃখিত, নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু সমস্যা হয়েছে। যেখানে ছিলাম, যে যদি হিসাব সমীকরণের যদি এক পক্ষ পরিবর্তন হয় ওইটাকে বলা হয় কাঠামোগত পরিবর্তন, আর যদি উভয় পক্ষ পরিবর্তন হয় ওইটাকে বলা হয় নিট পরিবর্তন। সো এখানে আমরা কি পরিবর্তন? ধারে পণ্য ক্রয়। সো আমরা এখানে ক্রয় করা হয়েছে ধারে। কিভাবে? ধারে ক্রয়। তাহলে দুইটা পক্ষ, একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে কি? পাওনাদার, পদয় হিসাব। তাহলে এখানে কি হবে? 25,000 টাকা কমবে। আর যদি আরেকটা হচ্ছে কি? প্রদেয় হিসাব। এখন আমরা উদ্ধৃত নির্ণয় করব। 25,000 সমান। সো এখানেও তো এক পক্ষ পরিবর্তন হয়েছে। সো এটাকে আমরা কি বলবো? কাঠামোগত পরিবর্তন। এবারে আরেকটা ট্রানজাকশন হচ্ছে যে নগদে পণ্য বিক্রয়। 24 নগদে পণ্য বিক্রয় হইলে কি হয়? যে নগদ টাকা আসে, একটা হলো নগদ আর একটা হলো বিক্রয়, অর্থাৎ একটা সম্পদ আর একটা মালিক। 45,000 টাকা। আর মালিকানা সত্ত্ব কত? 45,000 টাকা। অর্থাৎ নগদও বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্বও বৃদ্ধি পাইছে। এখন আমরা উদ্ধৃত নির্ণয় করি। সো 4,45,000 4,90,000। আর এটির দিকে হচ্ছে 50। উদ্ধৃত নির্ণয় করার সময় যেগুলোর সাথে যোগবিয়োগ হবে এগুলো তো হবেই, আর যেগুলোর সাথে যোগবিয়োগ হবে না এগুলোও কিন্তু ব্যালেন্সে নামাইতে হবে। আর সমান চিহ্নটা আমরা কি একটু লক্ষ্য
করি আমরা যে সমান চিহ্নটা কিন্তু উদ্ধৃত নির্ণয় করার সময় ইউজ করছে, কিন্তু অন্য বেলায় এই যে ট্রানজ্যাকশন করার দেওয়ার সময় কিন্তু ইউজ করি নাই। উদ্ধৃত নির্ণয় করার সময় সমান চিহ্নটা ইউজ করতে হবে। 25,000 এদিকে যোগ বিয়োগ করার কিছু নাই। আর এদিকে কি যে 4,75,000 আর 45,000 কত, $5,20,000। 25 কমবে প্লাস পাওনাদারও কমবে। তাহলে নগদ টাকা কত? নগদে পরিশোধ করা হয়েছে 15,000 টাকা। যদি মাইনাস হয় তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো কাছে 15,000 টাকা হ্রাস পেয়েছে। কত? এত 50,000, 10,000, 20,000। সো এখন কি করতে হবে যে দুই পক্ষই সমান হবে। এদিকে মনে করেন আমরা হিসাবটা করলাম না, আনুমানিক 6,20,000 আর ওইখানেও 6,20,000 হবে। তাহলে অঙ্ক বিবরণী চেক করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর আগামী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।